আগামী 16ই ডিসেম্বর আমরা আবার ঐক্যবদ্ধ হব। আমরা যদি একবার নেমে পড়ি, আমাদের আর ঘরে ফেরার সুযোগ নেই। যারা উপদেষ্টা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে, তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে মাঠে নামতে হবে, তাদের বিরুদ্ধে আবার ফের যুদ্ধের ডাক দিতে হবে। যারা বলেন না বাংলাদেশের ব্যাপারে আমেরিকা কেন মাথা ঘামাবে, আরে আমেরিকা মাথা ঘামিয়ে তো ইউনূসের এই পাষণ্ডের সরকারকে এনেছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবার যে বার্তা আসছে, এই বার্তা কিন্তু এবার ইউনূস সরকারের ঘুম উড়িয়ে দেবে এবং এটা রীতিমতো শেখ হাসিনার গালে একটা চওড়া। 16ই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা। এই নিউজটা বর্তমান বাংলাদেশে বিশাল ব্যাপকভাবে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সত্যি কি তাহলে 16ই ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরতেছেন? এটা সত্যি নাকি গুজব, তা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিলেন তরুণ ঘোষ। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না। সরাসরি আজকে আমরা চলে যাব তরুণ ঘোষের কাছে, আর তার কাছ থেকে আজকে আমরা বিষয়টা ক্লিয়ার হব। সত্যি কি 16 ডিসেম্বরে শেখ হাসিনা আসতেছে বাংলাদেশে? এই বিষয় নিয়ে তিনি কি বক্তব্য দিলেন? এটা সত্য নাকি মিথ্যা, নাকি এটা গুজব? নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, গতকালকে আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে একটা টাইটেলে লিখেছিলাম থাম্বনেলে যে এবার স্যাংশনের খাড়া নাকি এফএটিএফ। এখন কি হবে তো বলা যাচ্ছে না, কিন্তু একটা আওয়াজ শোনা যাচ্ছিল যে কোনো একটা জিনিস নেমে আসতে পারে খাড়া। তো এখন যারা ইন্ডিয়ান ডায়াসপোরা রয়েছে ওখানে, ভোটের আগে 19 সেপ্টেম্বর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গিয়ে 19 সেপ্টেম্বর তিনি ইন্ডিয়ান ডায়াসপোরাকে 3টে মিটিং করেছিলেন এবং 3টে মিটিং করে তিনি তাদের অনুরোধ করেছিলেন সমস্ত ভোটটা যাতে ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়। ইন্ডিয়ান ডায়াসপোরার কাছে মানে নরেন্দ্র মোদী একজন মহামানবের মতো, তিনি অনুরোধ করেছেন। ফলে আমাদের যে ইন্ডিয়ান ডায়াসপোরা যে 15 লক্ষ না 17 লক্ষ মতো ভোট আছে, সেটা পুরোটা একেবারে ডোনাল্ড ট্রাম্পের উপরে গিয়ে পড়ে। ফলে ডোনাল্ড ট্রাম্প তিনি এই যে 6-7টা যে সুইং স্টেট ছিল যারা ফ্যাক্টর হয়ে যায়, এই সুইং স্টেট গুলোর প্রত্যেকটাতে জিতে তিনি কংগ্রেস এবং মানে এতে কি বলে সেনেটে একেবারে পূর্ণ অস্তিত্বের সঙ্গে তিনি জয় লাভ করেছেন। এখন সেই ইন্ডিয়ান ডায়াসপোরা গতকালকে একটা অনুষ্ঠান ছিল, গতকালকে অনুষ্ঠানে সেখানে বেশ কিছু মার্কিন সেনেটর উপস্থিত ছিলেন, ডজনখানেক, এবং ডোনাল্ড ট্রাম্পও সেখানে ছিলেন। দীপাবলির উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানটায় সেই খবরটা করেছে এনডিটিভি ওয়ার্ল্ড। আজকে এনডিটিভি ওয়ার্ল্ডে সেই খবরটা প্রকাশ হয়েছে। আমি সেই খবরটা আপনাদের একবার পড়ে শোনাচ্ছি। ভারতীয় আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জন্য ট্রাম্প প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছে, মানে বাংলাদেশের ওপরে একটা স্যাংশন চাপানোর জন্য। কি লিখছে? ভারতীয় আমেরিকানরা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ সহ বাংলাদেশি শাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আগামী বছর নতুন ট্রাম্প প্রশাসন এবং কংগ্রেসের কাছে পৌঁছানোর জন্য কাজ করছে, এক প্রভাবশালী সম্প্রদায়ের নেতা বলেছেন, মানে হিন্দু সম্প্রদায়ের নেতা বলেছেন। বাংলাদেশ সম্পর্কে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিবৃতিতে উৎসাহিত হয়ে ভারতীয় আমেরিকান চিকিৎসক ডাক্তার ভরত বারাই আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে ট্রাম্প 47তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরে হিন্দু সংখ্যালঘুদের নিপীড়নের জন্য দক্ষিণ এশীয় জাতির বিরুদ্ধে কাজ করবেন। তিনি অর্থাৎ ট্রাম্প বাংলাদেশে হিন্দুদের নিপীড়ন এবং হিন্দু মন্দিরের অপবিত্রতা সম্পর্কে একটি সাহসী বক্তব্য দিয়েছেন। বারোই একটি সাক্ষাৎকারে পিটিআইকে বলেছেন, মানে সেই সময় ট্রাম্প যেটা একটা টুইট করেছিলেন যে বাংলাদেশের ওপরে কি হচ্ছে, যে সেইটাকে উল্লেখ করে তিনি বলেছেন। বারাই তিনি একটি সাহসী ব্যক্তি যিনি
পরিস্থিতির উন্নতি না হলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা বিবেচনা করতে পারেন বলে তিনি যোগ করেছেন। মানে ডক্টর বাড়াই বলতে চাইছেন যে এই অবস্থায়, বাংলাদেশের এই অবস্থার যদি উন্নতি না হয় তাহলে পরে একটা স্যাংশনের ব্যবস্থা করা, যাতে বাংলাদেশি হিন্দুরা যাতে ওখানে সুরক্ষিত হয়। ইউএস ক্যাপিটাল বার্ষিক দীপাবলি উদ্বোধনে যোগ দিতে ওয়াশিংটনে, সেখানে সারা দেশ থেকে 2 ডজনেরও বেশি মার্কিন আইন প্রণেতা, মানে সেনেট সদস্য যারা, এবং ভারতীয় আমেরিকানরা উপস্থিত ছিলেন। বারাই বলেন, সম্প্রদায়ের সদস্যরা, মানে ইন্ডিয়ান ডায়াসপোরা, বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন প্রশাসন এবং কংগ্রেসকে জড়িত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছেন, শাসন সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ। সেখানে যেমন শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে, তেমনি অর্থনৈতিক নিষেধাজ্ঞাও জারি করতে হবে বলে তারা ট্রাম্পের কাছে একটা অনুরোধ জানিয়েছেন। আর ইন্ডিয়ান ডায়াসপোরার অনুরোধ ট্রাম্প এই মুহূর্তে ফেলবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, ট্রাম্প ক্ষমতা বসার আগে থেকেই যে হারে মানে যে সমস্ত মানে কাজকর্ম করছেন, এই আপনার তুলসীকে সিআইএ উচ্চ পদে বসানোর ফলে টোটাল জিও পলিটিক্যাল সিচুয়েশনটাই চেঞ্জ হয়ে যাবে। সিআইএ তো আসল কাজটা করে। আচ্ছা, তারপরেতে বিবেক রামস্বামী এবং ইলন মাস্ক, এদের দুজনকে নিয়ে এসে একটা কমিটির মাথায় বসিয়ে দেওয়া হয়েছে। ইলন মাস্কের মতো বিলিনিয়ার এবং বিবেক রামস্বামীর মতো বিলিনিয়ার, যারা মানে আমেরিকার যে বাজে খরচগুলো যেগুলো হয়, আমেরিকা যে বাজে খরচগুলো করে, সেই খরচগুলো কি করে কাট আপ করে আমেরিকাকে অর্থনৈতিকভাবে দান করানো যায়, তার জন্য যে কমিটি করা হয়েছে, সেই কমিটির মাথায় এই দুজন বিলিনিয়ার যারা ব্যবসায়ী, তাদেরকে বসিয়ে দেওয়া হয়। বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থা, সে তো আর মানে বলার কথা না। অর্থনৈতিক অবস্থা তো আরো খারাপ, রাজনৈতিক অবস্থা ছেড়ে দিন, ডামাডোল চলছে পুরো। সব থেকে ভয়ঙ্কর যেটা হয়ে গেছে সেটা হচ্ছে শাসন ব্যবস্থা। আইন ব্যবস্থার 12টা বেজে গেছে। আর আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ভীষণ রকম উদ্বেগজনক। খোদ ঢাকায় দিনে দুপুরে কেউ ভালো হাঁটতে পারছেন না, কখন ছিনতাই হবে, মার্ডার হবে, কি হবে কেউ বলতে পারছে না। তার যে কারণগুলো, মানে শুরুটা কি করে হলো এবং এইখানে এসে কি করে পৌঁছালো, সেই পুরোটা ব্যাখ্যা করেছেন এক ভদ্রলোক, আমাদের বাংলাদেশি, তিনি ঢাকায় থাকেন খুব সম্ভবত, সাজ্জাদ কবির। তার আজকের একটা ভিডিও দেখে আমি অভিভূত হয়ে গেছি। 10 মিনিটের একটা ভিডিওতে তিনি কম্প্যাক্টলি পুরো জিনিসটাকে এত সুন্দর ব্যাখ্যা করেছেন, মানে এতদিন ধরে আমি যেটা বলে আসছিলাম সেটা ছড়িয়ে ছিটিয়ে হচ্ছিল। উনি একটা জায়গায় গুছিয়ে 10 মিনিটের মধ্যে এত সুন্দর একটা ভিডিও করেছেন। আমি সাজ্জাদ কবিরের মতো মানুষকে আমি খুব সম্মান জানাই এবং আমি স্যালুট করি যে এইরকম মানুষ, মানে যারা যেখানে সমস্ত বুদ্ধিজীবী থেকে আরম্ভ করে যত রাজনৈতিক নেতা আছে, তারা যখন মুখে কুলু পেটে বসে রয়েছে, মানে আইন শৃঙ্খলা পুলিশ বাহিনী যখন তার রোল প্লে করতে পারছে না, সেনাবাহিনী যখন অথর্ব হয়ে রয়েছে, সেই অবস্থায় মৌলবাদীদের হুঙ্কারের মুখে দাঁড়িয়ে একটা মানুষ, সাজ্জাদ কবিরের মতো একটা মুক্তমনা মানুষ, তিনি এখন সাহস করে যদি এই ভিডিওটা করতে পারেন, তাকে আমি দিল থেকে সত্যি স্যালুট। বাংলাদেশে বসে এইরকম বাংলাদেশের বুকের উপরে বসে বাংলাদেশের সমালোচনা করার মতো ক্ষমতা খুব কম লোকের আছে। আমি যদি হতাম, আমিও পারতাম কিনা সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। আমি সন্দেহ নয়, আমি পারতাম না যেটা সাজ্জাদ কবি পেরেছেন। আমার অনুরোধ, আমি মানে ভিডিও বিষয়বস্তু বলবো না, তাহলে ভিডিওর গুরুত্ব কমে যাবে। আমি বলবো আপনারা সাজ্জাদ কবিরের আজকের ভিডিওটা আপনারা দেখুন, দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে
সত্যিকারের দেশের চিত্রটা কি এবং কি করা উচিত, কোথা থেকে এসে কোথায় দাঁড়িয়েছে, আগামী দিনে কি করা উচিত তিনি একটা পরিষ্কার রোড ম্যাপ দিয়ে দিয়েছেন। সেই রোড ম্যাপটা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। এ তো গেল বাংলাদেশের খবর। এবারে একটা খবর আমি মজার খবর বলি। মজার খবর এই কারণে বলছি যে এতদিন ধরে আপনারা জানেন যে কানাডার সঙ্গে ভারতের একটা সম্পর্কের টানাপোড়েন চলছিল। সম্পর্কের টানাপোড়েন এইটা নিয়ে যে আমাদের যে খালিস্তানি নেতা হরদীপ সিং নির্ঝর, তাকে বছরখানেক আগে হত্যা করা হয়, তিনি খুন হন। সেই খুনের দায় কানাডিয়ান গভর্নমেন্ট পুরো ভারতের উপরে দিয়ে দেয় যে ভারতের এজেন্সি র এই খুনের পেছনে দাঁড়িয়ে রয়েছে এবং রয়ের এজেন্ট কানাডায় গিয়ে হরদীপ সিং নির্ঝরকে খুন করেছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে সরাসরি ভারতের দিকে যখন আঙুল তোলেন, তখন ভারতের পক্ষ থেকে বলা হয় বেশ ঠিক আছে, আপনারা যখন বলছেন আমরা মেনে নিলাম, আমরা তথ্য প্রমাণাদি আমাদের দিন। এতদিন ধরে তথ্য প্রমাণাদি কিছুই দিচ্ছে না, শুধু বলছে ফাইভ আইজ আমাদের বলেছে, ওদের ইউরোপের 5টা দেশ নিয়ে গোয়েন্দা সংগঠন নিয়ে ফাইভ আইজ, যার মাথায় রয়েছে সিআইএ চিফ। এখন সিআইএ চিফ গেছে বদলে, এখন তুলসী গাওয়ার্ড এসে গেছে সিআইএ চিফ, সব পরিস্থিতি পুরো চেঞ্জ হয়ে গেছে। এরই মধ্যে গতকালকে বলে না পাপ বাপকে ছাড়ে না, একদিন ধরে ভোটের রাজনীতি করতে গিয়ে পুরো ঠেসে মানে যত খালিস্তানি আছে সমস্ত জাস্টিন ট্রুডো ভারতের মানে এ করা সতর্ক বার্তা সত্ত্বেও, নানা সত্ত্বেও সেটাকে উপেক্ষা করে গাদা গাদা যত খালিস্তানি এখান থেকে পেটানো হচ্ছিল আর সব কানাডায় গিয়ে ঢুকছিল। এবার কানাডায় গত 15 বছর ধরে এই খালিস্তানি ঢুকতে মানে 15 বছর কি বলবো, আপনার সেই 84 থেকে এখনো পর্যন্ত এই ধরুন প্রায় 30 বছর হয়ে গেল। 30 বছর ধরে যে কানাডিয়ান গুলো কানাডায় ঢুকে তারা একেবারে জলবায়ু তাদের পরিবর্তন হয়ে গেছে। এখন তারা চারা গাছ থেকে এখন বড় ময়ূরও হয়ে গেছে। এইবার তারা কি দাবি করছে সেই দাবিটা শুনলে পরে আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। তারা গতকালকে একটা মিছিল করেছিল, নগর কীর্তন মিছিল, যেটা পাঞ্জাবিরা করে। নগর কীর্তন মিছিল আপনারা দেখে যাচ্ছেন কি না জানি না, হ্যাঁ আমাদের পাঞ্জাবে যারা থাকেন তারা সকলেই দেখেছেন। সেই মিছিলে একটা স্লোগান উঠেছে, এখানে খবরটা করেছে হিন্দুস্তান টাইমস। হিন্দুস্তান টাইমস লিখছে, শ্বেতাঙ্গ লোকেরা ইংল্যান্ড এবং ইউরোপে ফিরে যাও, হিন্দুদের পরে খালিস্তানিরা নেটিভ কানাডিয়ানদের লক্ষ্য করে কানাডার মালিকানা দাবি করে। মানে একদিন মানে কানাডার বাসী যারা ছিল তাদেরকে টার্গেট করেনি, একদিন বলছিল খালিস্তানিরা যে হিন্দুরা ফিরে যাও, এখন বলছে কানাডিয়ান তোমরা ফিরে যাও ইংল্যান্ড ইউরোপে, এটা আমাদের দেশ। বুঝতে পারছেন? মানে যারা ভোটের রাজনীতি করেন, যে সমস্ত রাজনীতিবিদরা, তাদের জন্য এই খবরটা একটা শিক্ষণীয় খবর যে কি হতে পারে। চারা গাছ ধীরে ধীরে বড় হয়ে বহিরূপ যখন হবে তখন কি হতে পারে। আমাদের দেশেও হয় ভোটের রাজনীতি, কিন্তু আমাদের দেশেও হয়। দেশটার 12টা বাজানোর পেছনে কিছু কিছু রাজনৈতিক নেতা আছে, তারা দেশ আর রাজ্যের 12টা বাজায়। তাদের মধ্যে কিছু কিছু লোক আছে, তাদের জন্য এটা একটা বড় শিক্ষা। যাই হোক, খবরটা যেটা বেরিয়েছে, কানাডিয়ান হিন্দুদের ভারতে ফিরে যেতে বলার পর কানাডার খালিস্তানিরা এখন স্থানীয় কানাডিয়ানদের ইউরোপ এবং আমেরিকায় ফিরে যেতে বলেছে, যা একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়। এই ভিডিওটা আমার কাছেও আছে, সেখানে কয়েকটা হিংসার মানে এই তরোয়াল ফরোয়াল রয়েছে, তো এই তরোয়াল ফরোয়াল এগুলো দেখাতে দেবে না আমাদের কি বলে ইউটিউব। ফলে আমি ওই ভিডিওটা এখানে জুড়তে পারবো না। ভিডিওটা জুড়লে আপনারা বুঝতে পারতেন যে কতটা ভয়ঙ্কর
এই অবস্থায় পৌঁছে গেছে কানাডা আজকে, মানে কানাডিয়ানরা আজকে বেরোতে পারছে না ঘর থেকে। পরে আসছে যে ঘটনায়, খবরে ফিরি। শ্বেতাঙ্গদের হানাদার হিসেবে লেবেল করেছে, শ্বেতাঙ্গরাই হচ্ছে হানাদার। খালিস্তান পতাকা নিয়ে নগর কীর্তন মিছিলের সময় এক খালিস্তানি তাদের ইংল্যান্ড এবং ইউরোপে ফিরে যাওয়ার অনুরোধ করতে শোনা যায়। ভিডিওতে খালিস্তানিরা বলেছে, এটা আমাদের দেশ, আমরা কানাডার মালিক, আমরা গর্বিত কানাডিয়ান। খালিস্তান ইউরোপে ফিরে যাও, ইংল্যান্ডে ফিরে যাও, ইংল্যান্ডের সব মানুষকে নির্বাসন দাও। বোঝো, যাদের দেশে গিয়ে এতদিন খেয়ে পড়ে সে বড় হলো, চারা গাছ থেকে মহিল হলো, সেই মাটিকে বলছে তোমরা এখান থেকে বিদেয় হও। তার জন্য দায়ীকে এই জাস্টিন ট্রুডো, যিনি ভোটের রাজনীতি করতে গিয়ে বাপের কুপুত্তর, বাপ ছিলেন অত্যন্ত মানে জ্ঞানী এবং গুণী মানুষ, সেই বাপের কুপুত্তর ট্রুডো তিনি আজকে দেশটার এই হাল করে দিয়েছেন। শ্বেতাঙ্গদের কথা উল্লেখ করে তিনি বলেন, তোমরা কানাডিয়ান, তোমরা কানাডিয়ান নও, আমরা কানাডিয়ান। মানে পাঞ্জাবি খালিস্তানিরা ওখানে গিয়ে বলছে যে তোমরা কানাডিয়ান নও, আমরা কানাডিয়ান, তোমরা আক্রমণকারী, মানে তোমরা আক্রমণ করেছো, আমরা আদি ভারতীয়। রে বাবা, বোঝ, আমরা আদি ভারতীয়, তোমরা শ্বেতাঙ্গরা তোমাদের ইংল্যান্ডে ফিরে যাও, তোমাদের ইউরোপে ফিরে যাও, এখানে তোমাদের জায়গা নেই। বোঝো, যাদের দেশ, যারা জায়গা দিল, যারা খাইয়ে পরিয়ে মানুষ করলো, এখন তাদেরকে বলছে এদেশ আমার, যাও এখান থেকে বিদায় হও। এখন কানাডিয়ানদের কি অবস্থা শুনুন, ইন্ডিয়ানদের ছেড়ে দিন, ইন্ডিয়ানদের অবস্থা তো ওখানে খুবই খারাপ। ইন্ডিয়ান ছাত্র দেখলেই নয় মারধর করবে, নইলে ছুরি মেরে দেবে, নইলে গলা কেটে দেবে, এই সমস্ত হচ্ছে। যারা অরিজিনাল কানাডিয়ান তারা বিকেলের পর থেকে এখন রাস্তায় বেরোতে পারে না। মানে কানাডার এইরকম অবস্থা। কানাডার এক এমপি, তিনি একটা মসজিদে কি বলে গির্জায় যাচ্ছিলেন, তাকে বোম মারলো, কানাডিয়ান এমপি তাকে বোম মারলো। যে বোম মারলো তাকে পুলিশের চাকরি দিয়ে দিল। বাবুর যে বোমটা মারলো, তদন্তে দেখা গেল যে বোমটা মেরেছে সে পুলিশের চাকরি পেয়ে গেছে। আর যাকে ধরা হলো অপরাধী হিসেবে, সে হচ্ছে একটি হিন্দু ছেলে, যে ওখানে ইউনিভার্সিটিতে পড়ে এবং বোম মারার সময় সে ইউনিভার্সিটিতে ক্লাস করছে, প্রফেসরের সামনে ক্লাস করছে। তাহলে বুঝুন অবস্থা। এই অবস্থায় এনেছে দেশটাকে কি? এনেছে জাস্টিন ট্রুডো। আজকে ভারত মুচকি মুচকি হাসছে, যাক আমি বেঁচে গেলাম, ভারতের বুক থেকে অন্তত খালিস্তান দাবিটা অন্তত চলে গেল। শুধু পাঞ্জাব নয়, পাঞ্জাব, চণ্ডীগড়, তারপর আপনার উত্তরাখণ্ড, সমস্তটা নিয়ে তাদের এখন দিল্লি পর্যন্ত সব নিয়ে হচ্ছে খালিস্তান। এই খালিস্তানের প্ল্যান করা হয়েছিল, যেমন সেভেন সিস্টারের প্ল্যান করা হয়েছে, ওরা খালিস্তানের প্ল্যান করা হয়েছিল। সেই খালিস্তানের পেদিয়ে বৃন্দাবন দেওয়া হয়েছে, দেখিয়ে দেওয়া হয়েছে, আর বাকিদের সব জেলে পুড়ে দেওয়া হয়েছে। সেই ভয়ে যারা কানাডায় ছুটেছিলেন এবং কানাডা যাদেরকে আশ্রয় দিয়েছিল, আজকে সেই কানাডার মানে খালিস্তানিরা এইবারেতে কানাডার বাসীকে বলছে, তোমরা শ্বেতাঙ্গ, তোমরা আক্রমণকারী, তোমরা ফিরে যাও ইংল্যান্ড আর ইউরোপে, এটা আমাদের দেশ, এখানে আমরা থাকবো, তোমরা তোমাদের দেশে ফেরো। এটা হচ্ছে সমস্ত রাজনৈতিক নেতাদের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার, যে এর থেকে একটা শিক্ষা নিন, যে আপনারা এই জাতপাতের রাজনীতি করেন, যারা সংখ্যাগুরুর রাজনীতি করেন, তাদের জন্য এটা একটা বড় শিক্ষা, যে যাদেরকে আপনারা কালসাপ পুষছেন না, সব আমি আপনাদের দেশ নিয়ে আমি বলছি না, আমি সব দেশের ক্ষেত্রে বলছি, এবং আমাদের দেশের ক্ষেত্রেও বলছি, কিছু কিছু রাজ্যে আছে তারা এটা করে, তারা তোল্লা দেয়, ভোটের রাজনীতি করে,
সেটা আপনার পূর্ব থেকে দক্ষিণ অবধি সর্বত্র আছে। রাহুল গান্ধীকে দেখুন না, রাহুল গান্ধীকে দেখুন, রাহুল গান্ধীর ইতিহাস দেখলে আপনি বুঝতে পেরে যাবেন মানে আমি কি বলতে চাইছি। নিজের দেশের নেতা সম্পর্কে বাইরের খবরে বলে লাভ নেই, তাতে ওপর দিকে চুল ছুড়লে নিজের গায়ে পড়বে। তা আমি যেটা বলছিলাম যে এই এই শিক্ষণীয় ব্যাপারটা থেকে না সবাই শিক্ষা নেন। আর শেষ করার আগে আরেকবার বলবো, আপনারা সবাই সাজ্জাদ কবিরের ভিডিওটা দেখুন। মানুষটাকে আমি চিনিও না, কিন্তু আমি জানিও না তাকে। তার ভিডিও আমি কিছুদিন ধরে দেখছি। আজকে তার ভিডিওটা দেখার পর না আমার মনে হলো আপনাদের সবার ওই ভিডিওটা দেখা প্রয়োজন। মাত্র 7,000 লোক দেখেছে, এই দেখাটা দেখা নয়, এই অন্তত 10 লাখ লোকের ওই ভিডিওটা দেখা উচিত। তাহলে বাংলাদেশ কোথায় আছে আর কোথায় যেতে পারে এবং বাংলাদেশ কি করা উচিত উনি একবার 10 মিনিটের ভিডিওতে একদম। বাংলাদেশ নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করবেন, এই নিয়ে শুধু বাংলাদেশ বা ভারতের সংবাদ মাধ্যম নানা রকম জল্পনা কল্পনা করছে তা নয়, আমেরিকাতেও এই নিয়ে বিস্তর কথাবার্তা চলছে। ডোনাল্ড ট্রাম্প তার পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের থেকে শুধু বাংলাদেশ নিয়ে নয়, তার বিশ্ববীক্ষণে অর্থাৎ সারা পৃথিবীকে তিনি যে চোখে দেখছেন সেই চোখটা একদম তিনি সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটবেন, সে বিষয়ে স্পষ্ট সংকেত পাওয়া যাচ্ছে ট্রাম্পের নির্বাচিত হওয়ার আগে থেকেই। কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ নিয়ে তিনি তার ভাবনা অনুযায়ী কাজ শুরু করবেন কবে থেকে। ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন 20 জানুয়ারি, আজ থেকে মোটামুটি 2 মাস পর। বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি তাতে 2 মাস কিন্তু অনেক সময়। আর এই হস্তক্ষেপের প্রথম প্রধান ও একমাত্র নিদান হচ্ছে ইউনূসের এই সরকারের বদলে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরিত করা। এই ক্ষমতা নির্বাচিত সরকার মানে নতুন করে নির্বাচন হওয়া, নাকি পদত্যাগ না করা বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে তাকে দেশ শাসনের দায়িত্বে বসানোর মাধ্যমে করতে চায়, সেসব নিয়েও শুরু হয়েছে। অর্থাৎ এই দুটো পন্থা নিয়ে আমেরিকা যে স্পষ্ট মত প্রকাশ করেছে এ বিষয়ে তা নয়, তবে ট্রাম্পের পক্ষের যেসব থিঙ্ক ট্যাঙ্ক আছেন তাদের বিভিন্ন জনের সাম্প্রতিক সময়ে করা বিভিন্ন মন্তব্যে সংকেত মিলছে ট্রাম্প প্রশাসনের মনে কি আছে সেই কথা। গতকাল মোটামুটি একটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ এক অধিকারী। আমার আজকের আলোচনা এই বিষয়টি নিয়ে। লিসা কার্টিস ভদ্রমহিলা ডোনাল্ড ট্রাম্পের আগের জমানা অর্থাৎ 2017 সাল থেকে 2021 এই 4 বছর তিনি ছিলেন আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সিনিয়র ডাইরেক্টর। বুঝতেই পারছেন, ছোটখাটো পদ নয়। ডোনাল্ড লু এই ডিপার্টমেন্টেরই ছিলেন, ডোনাল্ড লু। তো সেই লিসা কার্টিস তিনি গতকাল 15 নভেম্বর ভারতের সংবাদ মাধ্যম পিটিআই কে এক বিস্তারিত সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান অবস্থা কতটা খারাপ, জঙ্গিবাদ কোন পর্যায়ে পৌঁছেছে, আমেরিকার কত দ্রুত এই পরিস্থিতির পরিবর্তনে এগিয়ে আসা উচিত, এই পুরো ব্যাপারটা নিয়ে তিনি কথা বলেছেন। আর এসব বলতে গিয়ে শেখ হাসিনার শাসন নিয়েও তিনি বেশ কিছু কথা বলেছেন এবং তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে আগামী দিনে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার রোডম্যাপ কি হতে চলেছে। প্রথমে তিনি শেখ হাসিনা সরকারের পতনের কথা উল্লেখ করেছেন। এই প্রসঙ্গে বলেছেন, খুব মেপে ঝুঁকে কথা বলেছেন যে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া আরো শক্তিশালী করার বিষয়ে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা উল্লেখ করেছেন। বলেছেন দেশের মানুষের আশা ছিল যে শেখ হাসিনার পতনের পর গণতন্ত্র মজবুত হবে। অর্থাৎ এটাতে বোঝা যাচ্ছে শেখ হাসিনার আমলে গণতন্ত্রের অবস্থাটা যে খুব একটা মজবুত ছিল না সেটা প্রমাণ হচ্ছে, সেটা কথাটাও তিনি বললেন। অর্থাৎ হাসিনার শাসনে দেশের গণতান্ত্রিক কাঠামোর
দুর্বলতার দিকটি তিনি কিন্তু এড়িয়ে গেলেন না, মানলেন কিছুটা। হাসিনাকে ক্লিন চিট দিলেন না, মেনে নিলেন অন্যায় অত্যাচারের কথা। এটা যদি কম মাত্রায় হতো তিনি অবশ্যই এড়িয়ে যেতেন, উল্লেখ করতেন না, কিন্তু এটার উল্লেখ করে তিনি বুঝিয়ে দিলেন ট্রাম্প প্রশাসনও কিন্তু ভবিষ্যতে এটা মনে রাখবে। অর্থাৎ হাসিনাকে ক্ষমতায় বসালেও সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে শক্তিশালী হয় সেই ব্যবস্থা কিন্তু ট্রাম্প করবেন, সেদিকে নজর রাখবেন। এরপর তিনি চলে এসেছেন বর্তমান ইউনূস সরকারের শাসনে দেশে কি চলছে সেই বিষয়ে। তিনি বলেছেন এই সরকারের আমলে সমস্যা বেড়ে গেছে, ইসলামী উগ্রপন্থীদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ শুরু হয়েছে মানে বেশ জোর কদমে চলছে। বাংলাদেশের ইতিহাসে সন্ত্রাসবাদের ভূমিকার উল্লেখ করেছেন তিনি, বিশেষ করে 2016 সালের হোলি আর্টিসান বেকারি ঘটনার উল্লেখ করেছেন, বলেছেন আইসিস জঙ্গিদের কথা। এবং এই প্রসঙ্গে জঙ্গিবাদ দমনে হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। ইউনূস সরকারের এই বিষয়ে অর্থাৎ সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভূমিকার কড়া সমালোচনা করেছেন। তিনি শুধু যে বললেন যে উগ্রপন্থী কাজকর্ম বেড়ে গেছে তা কিন্তু তিনি বললেন না, তিনি মারাত্মক অভিযোগ করলেন। তিনি বললেন উগ্রবাদ রাজনীতি বিচ্যুত আর ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা নয়, দেশের রাজনীতিতে যুক্ত হয়ে গেছে উগ্রবাদ। অর্থাৎ এই উগ্রবাদ এটা শুধু বাংলাদেশের পক্ষে ক্ষতিকর নয়, এটা দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চল এবং আমেরিকা এবং সবার পক্ষেই, পৃথিবীর সমস্ত সবার পক্ষেই, মানব জাতির পক্ষেই এটা বিপদের। তাহলে কি করতে হবে? লিসা স্পষ্ট বলেছেন যা করার তা করতে হবে আমেরিকাকেই। অর্থাৎ আমেরিকা এটা শুরু করেছে, এই গোলমালটা পাকিয়েছে আমেরিকা, জো বাইডেন সরকার, এবং এটা বন্ধও করতে হবে আমেরিকাকেও। কিন্তু সেটা কবে হবে, কবে, এটা খুব ভাইটাল প্রশ্ন। এর উত্তরে তিনি বললেন যে কথাটা, সেটাও কিন্তু খুব মনোনিবেশ সহকারে শোনা উচিত। তিনি বলেছেন even though it might not be the number one priority of Trump, I think his team, his national security team, will have to pay attention to what is happening there. অর্থাৎ ট্রাম্পের করণীয় কাজের তালিকায় বাংলাদেশ নিশ্চয়ই 1 নম্বরে নেই, থাকার কথাও নয় কিন্তু, কারণ রাশিয়া, ইউক্রেন, আরব, ইসরায়েল এইসব যুদ্ধগুলো তো এখন জ্বলন্ত সমস্যা, কিন্তু বাংলাদেশও খুব একটা পিছনে নেই। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলকে বাংলাদেশ নিয়ে দ্রুত মাথা ঘামাতে হবে, তার উক্তিটি লক্ষ্য করুন। ট্রাম্প টিম উইল পে অ্যাটেনশন, এটা তিনি বলেননি, কিন্তু তিনি বলছেন কি, তিনি বলেছেন উইল পে নয়, উইল হ্যাভ টু পে অ্যাটেনশন। ব্যাপারটা বুঝলেন? এটা সাধারণভাবে যে তাদের এটা নজর দিতে হবে তা নয়, তাদের নজর দিতে তারা বাধ্য। আর কাকে সঙ্গে নিয়ে দেবে এই নজর? অর্থাৎ ভারতকে সঙ্গে নিয়ে আমেরিকা করবে এই কাজ। সুতরাং বাংলাদেশের ব্যাপারে খুব দেরি করতে হবে না, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই ভারতকে সঙ্গে নিয়ে ঝাঁপাবে আমেরিকা। 1-2 দিনের ব্যাপার, খুব বড় ব্যাপার কিচ্ছু নয়। শুধু ঠিক করা, সিদ্ধান্ত নেওয়া, ভারত থেকে শেখ হাসিনাকে তুলে নেওয়া এবং প্লেনে নিয়ে তাকে সেখানে যাওয়া, গিয়ে বসিয়ে দেওয়া। বাংলাদেশের কারো ক্ষমতা নেই, কারো সাহস নেই আমেরিকা এবং ভারতের এই মিলিত সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া। সুতরাং বড় জোর আর 2.5 থেকে 3 মাস বাংলাদেশের যন্ত্রণা ক্লিষ্ট মানুষজন, ভাই বোনেরা আর একটু কষ্ট করুন, ধৈর্য ধরুন। এই অন্ধকার রাত্রি খুব শিগগিরই শেষ হতে চলেছে। যারা বলেন না বাংলাদেশের ব্যাপারে ভারতের কেন মাথা ঘামানো, আমেরিকা কেন মাথা ঘামাবে, আরে আমেরিকা মাথা ঘামিয়ে তো ইউনূসের এই পাষণ্ডের সরকারকে এনেছে, আর এই সরকারকে বন্ধ করতে গেলেও ওই আমেরিকাই আসবে। আর
কাকে নিয়ে আসবে শুনলেন তো, ভারতকে নিয়ে। সুতরাং ভারত কেন কি করবে? ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন তরুণ ঘোষের বক্তব্য সহ আরও একটি ব্যক্তির। এই বর্তমান যে আলোচনাগুলো করলো তরুণ ঘোষ এবং আরও একটি ব্যক্তির যে আলোচনা সমালোচনাগুলো করলো, এইগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির নাম হচ্ছে পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।